নমস্কার, আমাদের চ্যানেল ত্রিপিটকে সকলকে স্বাগত জানাই। আজকে কুয়ালালামপুর সিটি ট্যুর পার্ট 2 টা এখানে দেখাবো। যেখান থেকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের হোটেল সিটি ইন। আর এই জায়গাটার নাম হচ্ছে মসজিদ জামে। তো এই জায়গাটা একটু শ্যাবি, আগের দিনই বলেছিলাম। কিন্তু এই হোটেলের একটা দুটো প্লাস পয়েন্টও আছে, যেমন মেট্রোটা খুব কাছে, এই যে জানলা থেকে দেখতে পাওয়া যাচ্ছে, শেডটা যেখানে শেষ হচ্ছে। যাই হোক, হোটেলের এক্সপিরিয়েন্স ভালো না হলেও এই সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে ডাউনটাউনটাও একদম হেঁটে ঘোরা যায়। এছাড়া হোটেলের আ দূরত্বটা মেট্রো স্টেশন থেকে খুব কাছে, এগুলো প্লাস পয়েন্ট। আর এই যে বাইরে দেখুন এক ভদ্রলোক শুয়ে আছে এরকম, ইনি হচ্ছেন হোমলেস। কারণ আগের দিন আমি রাত্রে এনাকে এরকম আরও অনেককে এই চাতালগুলোয় শুয়ে থাকতে দেখেছি, যারা বেসিক্যালি হয়তো ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে। আমাদের এই কলকাতার মধ্যে যেমন আরেকটা কলকাতা আছে, সেরকম বলা যেতে পারে এই জায়গাটাকে, মানে কুয়ালালামপুর। যাই হোক, এই যে সবুজ ব্যাগওয়ালা জোম্যাটো সুইগির মতো যেটা যাচ্ছে, এটা গ্র্যাব, ওদের উবেরের নামও গ্র্যাব। আর এই বাসটা যে গেল র্যাপিড কেএল, এটা ওখানকার বাস। ওই যে দূরে দেখা যাচ্ছে শোর্টফিস বিল্ডিংটা, যেটা আগের দিনের ব্লগে আমি বলেছি যে বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং হতে চলেছে, মানে পুরোপুরি কমপ্লিট, কিন্তু ভেতর থেকে হয়তো কিছু কাজ বাকি আছে। তো সেই জন্য এই বিল্ডিংয়ে এখন যাওয়া যাচ্ছে না। আরও পরে হয়তো যারা যাবেন তারা এই বিল্ডিংয়ের ভেতর ঢুকতে পারবেন। এই যে দূরে দেখা যাচ্ছে কেএল টাওয়ার, যেগুলোর ভিডিও আগে আমি দিয়েছি। যারা ওই ব্লগটা দেখেছেন তারা বুঝতে পারছেন, যারা দেখেননি তারা আরেকবার দেখে নেবেন। আর ওই যে কথাটা বলছিলাম, কলকাতা শহরের মধ্যে যেমন আরেকটা কলকাতা আছে, সেরকম এই কুয়ালালামপুর শহরের দেখুন এই জায়গাটা কত ঝাঁ চকচকে। আর যেহেতু এটা একটা শহরের মধ্যে ঘোরা, তাই খুব বেশি দূর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে আমাদের সময় লাগছিল না। এরকম প্রচুর বড় বড় স্কাইস্ক্র্যাপার, এত বহুতল কিছু অফিস, কিছু থাকার জায়গা, আরও বিভিন্ন রকম মাল্টিন্যাশনাল কোম্পানির অফিস, ব্যাংক, বড় বড় রাস্তাঘাট, পুরো ইউএসএর মতো ব্যবস্থাপনা, একদম যাকে বলে হাইটেক সব কিছু। কিন্তু তার মধ্যেও কিরম যেন রাস্তার মধ্যে ঘুরে বেড়ানো প্রচুর ভবঘুরে হোমলেসরা আছেন, যারা বেসিক্যালি অন্য দেশের। সে কথায় আবার পরে আসছি। আমরা এখন যে জায়গাটায় চলে এসেছি, এটা হচ্ছে মালয়েশিয়ার যে রাজার প্রাসাদ, তাদের জাতীয় প্যালেস বলা যেতে পারে এই জায়গাটা। এটা তাদের ভাষায় বলা হয় ইস্তানা নেগারা। তো এটার মানে হচ্ছে এদের জাতীয় প্যালেস আর কি। তো এখানে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, এটা আমাদের বাইরে থেকেই দেখতে হয়েছে। একটা ইসলামিক আর্কিটেকচার দেখে বুঝতে পারা যাচ্ছে গেটে। আর গেটের ওই যে খোপ আর্চগুলো রয়েছে, তার মধ্যে পদাতিক উর্দিধারী সৈন্যের মতো গার্ড আর ঘোড়ায় চাপা গার্ড রয়েছেন, যারা আবার খুব অদ্ভুতভাবে মানে তাদের মধ্যে দু একজন দেখছি ঢুলে পড়ে যাচ্ছে, মানে কোনো রকমের শরীর শক্ত করে দাঁড়িয়ে আছে, যেন খুব ঘুম পেয়েছে। মানে এটা কি দৃষ্টি আকর্ষণ করার জন্য করছে এই যে এই ভদ্রলোক যাকে দেখা যাচ্ছে এখন, নাকি সত্যি সত্যি উনি খুব দাঁড়িয়ে থেকে ক্লান্ত, মানে আমি ঠিক বুঝতে পারলাম না। খুব অদ্ভুত একটা জায়গা আমার মনে হয়েছে কুয়ালালামপুর, অদ্ভুত একটা ভাইব, যেটা ঠিক আমি বলে বোঝাতে পারবো না। অত্যন্ত প্রগতিশীল একটা জায়গা, এই যে ইস্তানা নেগারা যেটা বলছিলাম ওদের ভাষায়। তো এই প্যালেসটার নাম। যাই হোক, এই প্যালেসের ভিতরে একটা গল্ফ কোর্স দেখা যাচ্ছে, তার পিছনে বিল্ডিং আছে যেটাও ইসলামিক আর্কিটেকচারের মতো, মাথায় গম্বুজওয়ালা। আর এই যে আমি এখন যেদিকে এগিয়ে যাচ্ছি, এটা একটা ক্যাফে, আর এখানে কিছু সুভেনিরও আছে, কিন্তু বোঝাই যাচ্ছে রাজার প্যালেসের এখানে যখন, তখন এর দাম আকাশ ছোঁয়া, তাই বেশি ভিতরে আর ঢুকিনি, একটু উঁকি মেরে বেরিয়ে চলে এলাম। তো এটা আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল রাজার বাড়ি থেকে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। তো এই শহর বা এই জায়গাটা এত হাইটেক হলেও এখানে প্রচুর গ্রিনারিও,
অনেক গাছ, প্রচুর বড় বড় পার্ক, বার্ড পার্ক আছে, তারপরে আরও বিভিন্ন ধরনের পার্ক আছে, বোটানিক্যাল গার্ডেন আছে, খুব সুন্দর। আর এই পার্কগুলোতে নাকি এসে উইকেন্ডে লোকজন পিকনিক করে, বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসে চলে আসে। সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পৃথিবীর উন্নত দেশ যেমন হয়। আমি যেরকম আমেরিকা দেখেছি সেরকমই আমার মনে হচ্ছিল, মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছিল যে আমেরিকাতে আছি নাকি অন্য কোনো দেশে আছি। একদম একদম ঝাঁ চকচকে একটা জায়গা। দেখুন এখানে লেখা আছে ইয়া আল্লাহ রহমাতুল্লাহ কুয়ালালামপুর, মানে অন্যান্য জায়গার মতো আই লাভ কুয়ালালামপুর না, এখানে মানে ঈশ্বরকে বা আল্লাহকে বলা হচ্ছে যে কুয়ালালামপুরকে তার আশীর্বাদের মানে ছোঁয়ায় রাখতে আর কি, কুয়ালালামপুরকে ভালো রাখতে। এই যে জায়গাটায় এখন এলাম, এটার নাম হচ্ছে টুগু নেগারা। এটা একটা স্মৃতিসৌধ, সামনে যেটা দেখতে পাচ্ছি। বিশেষত এই স্মৃতিসৌধের গুরুত্ব হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দখলদারির হাত থেকে মুক্ত করতে যেসব সৈন্যদের প্রাণ বলিদান গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে। তবে তার আগেও ব্রিটিশ পিরিয়ডের কলোনিয়াল সময়ের যে সমস্ত সৈন্য তাদের স্মৃতির উদ্দেশ্যেও এটাকে উৎসর্গ করা হয়েছে। আর তার পরবর্তীকালে যে কুয়ালালামপুরে এখানে যে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছিল সেখানেও যে নিহত হওয়া বা শহীদ সৈন্যদের উদ্দেশ্যে এই জায়গাটাকে স্মৃতিসৌধ হিসেবে এটাকে সম্মানার্থে তৈরি করা হয়েছে। এখানে ভিজিটার্সরা আসেন, পর্যটকেরা আসেন। তো এই সামনের স্মৃতিসৌধের অংশটা পেরিয়ে একটা গম্বুজের মতো জায়গা, যার দেওয়ালগুলো জাফরি দেওয়া, সেটা পেরিয়ে এসে এরকম একটা চাতাল মতো জায়গা। এই চাতালের ওপর আবার একটা দৃশ্য ভাস্কর্য তৈরি করা আছে, যেখানে যুদ্ধে টুদ্ধে যেরকম হয় আর কি, সৈন্যরা, কিছু সৈন্যের দেহ, তার উপরে কিছু বিজিত সৈন্যের মানে ঝান্ডা গেড়ে দেওয়ার একটা চিত্র সেখানে দেখা যাচ্ছে। আর এখান থেকে ওই কুয়ালালামপুরের স্কাইলাইনটাও দেখতে পাওয়া যাচ্ছে। বেশ সুন্দর একটা ছিমছাম জায়গা। আর যেহেতু ভিড় নেই, এটা একটা ভালো, এখানে কোনো জায়গায় খুব একটা ভিড় পাইনি আমরা, তো সেইটার জন্য খুব সুবিধে হয়েছে, ভালো লাগছিল। আর এই যে ফিরে আসছি, ওই যে জাফরি দেওয়ার জায়গাটা দিয়ে গেছিলাম সেখান দিয়ে ফিরে আসছি, এখানে আবার দুজন আর্টিস্ট বসে আছেন, তারা ছবি আঁকছেন, তাদের ছবি বিক্রি করছেন, খুব সুন্দর। তো এরপরে আমরা আরেকটা ওখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাচ্ছি। তো কুয়ালালামপুরের যেটা একটা অভিনব জিনিস আমরা দেখলাম সেটা হচ্ছে এই যে এখন দেখা যাচ্ছে যেখানটা আমি অ্যারো দিয়েছি, এটা একটা মসজিদ। কিন্তু এরকম মসজিদ কি কোথাও দেখা যায়? কোথাও আছে? পৃথিবীতে সম্ভবত এটি একমাত্র মসজিদ যেটা একদম মানে নতুন স্টাইলে আধুনিকতার ছোঁয়ায় বানানো। স্বভাবতই সব জায়গায় আমরা দেখে থাকি যে গম্বুজের মতো আর্কিটেকচার থাকে মসজিদের ক্ষেত্রে, কিন্তু এখানে এরকম একটা ওপেন আমব্রেলার মতো একটা আর্কিটেকচার, আর পাশে একটা মিনারের মতো রয়েছে, যেটাও ইসলামিক আর্কিটেকচারের সঙ্গে অতটা মেলে না। যাই হোক, এই মসজিদটা একদম অন্যরকম আর্কিটেকচারের, তো এটা অভিনব তো বটেই। এখানে এই চত্বরের মধ্যে মেডিটেশন হল আছে, মসজিদটার ভিতরেও ঢুকতে পারা যায়, কিন্তু সেটার একটা নির্দিষ্ট টাইমিং আছে এবং ওখানে ঢোকার নির্দিষ্ট পোশাক, উপরে বোরখা জাতীয় কিছু পোশাক পরিধান করে ভেতরে ঢুকতে হয়, যেটা ওখানে পাওয়াও যাচ্ছে। যারা বাইরে থেকে আসছে পরে আসছেন ওই ধরনের পোশাক, তারা ওখান থেকে নিয়ে যেতে পারে। কিন্তু আমাদের যে সময় ওখানে পৌঁছেছিলাম সেই সময়ে হয়তো মসজিদে ঢোকার সময় ছিল না, তাই জন্য আমরা ভিতরে ঢুকতে আর পারিনি। কিন্তু এই চত্বরটাতে আমরা অনেকক্ষণ ছিলাম, যেটা বেশ সুন্দর, জায়গাটা খুব ভালো লাগলো, অন্যরকম একদম, খুব পিসফুল। তো এইখান থেকেই আবার একটুখানি আমরা এগিয়ে গেলাম যেখানে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে।
এখানেও অনেক পুরনো প্রাচীন বিল্ডিংগুলো রয়েছে, যার মধ্যে প্রাচীন পোস্ট অফিস আছে, এসব আছে আর কি। মানে আমাদেরও যেমন শহরে অনেক প্রাচীন বিল্ডিং আছে, সেরকম এখানেও কলোনিয়াল পিরিয়ডের আর্কিটেকচার দেখতে পাওয়া যাচ্ছে, বা জাপানিজ আর্কিটেকচারেরও কিছু দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু বিভিন্ন সময়ে বিভিন্ন পররাষ্ট্রের উপনিবেশ হিসেবে ছিল মালয়েশিয়া, তাই জন্য সেই সমস্ত রীতিনীতি তো থেকেই যায়। আর এই জায়গাটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার, এটা একটা ন্যাশনাল বিল্ডিং। তো এইখানেও খুব সুন্দর একটা পরপর বিভিন্ন ধরনের জাতীয় বিল্ডিং রয়েছে, যেগুলোতে তাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হয়, এবং এই চত্বরগুলোতে অনেক অফিসও আছে। এই জায়গাটা খুব সুন্দর, এখানে দিনের বেলাও খুব ভাল লাগছে এই যে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখতে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের। আবার রাত্রেবেলাতেও এই জায়গাটা ভীষণ সুন্দর, পুরো আলোয় সুসজ্জিত থাকে, খুব হ্যাপেনিং এই জায়গাটা। রাত্রিবেলাতেও আমরা এখানে এসেছিলাম, যেহেতু বললাম আমাদের হোটেল থেকে এই সমস্ত জায়গাগুলো পায়ে হাঁটা দূরত্বে, তাই আমরাও রাত্রেবেলা এসেছিলাম, সেটাও আমি দেখাবো পরে। তো এটা হচ্ছে দিনের বেলাকার ভিউ। বিভিন্ন বাংলা হিন্দি সিনেমায় আমরা এই সমস্ত জায়গাগুলো দেখতে পাই, যেখানে হয়তো আমরা দেখি হিরো হিরোইন নাচ করছে বা কিছু, পিছনে একটা দারুণ ভালো ব্যাকগ্রাউন্ড। তো সত্যি করেই জায়গাটা খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আমি তো অলরেডি নিজেও দেখছি, ভিডিওতেও যথেষ্ট ভালো লাগছে, কিন্তু খালি চোখে আরও খুব সুন্দর লাগছিল। তো এখানে বেশ খানিকক্ষণ সময় আমরা কাটালাম। এই সমস্ত জায়গা দেখে ভাবতে ইচ্ছে করে না, বিশ্বাস করতে ইচ্ছে করে না যে অনেকেই কাজের খোঁজে পৃথিবীর বহু জায়গা থেকে, বিশেষ করে ভারত থেকে এখানে প্রচুর লেবাররা যান কাজ করতে। যারা কাজ করছেন সেটা তো ভালো, আরও অনেককে কাজের লোভে হয়তো এই সমস্ত জায়গায় নিয়ে চলে আসা হয় বেআইনিভাবে। যেটা দেখলাম ওখানে, তারা রাস্তায় পুরো ভবঘুরের মতো ঘুরছে। আসলে তো তাদেরকে ঠকিয়ে এই দেশে হয়তো কোনো দালাল চক্র হয়তো পাঠিয়েছে, পরে আর সেখানে গিয়ে তারা হয়তো কাজ পায়নি, কিন্তু তারা আর ফিরতেও পারছে না, কারণ তারা তো সঠিক নিয়মে ঢোকেই নি দেশে, এবং সে দেশের সরকারও তো এদের দায়িত্ব নিচ্ছে না, বা এরা ফিরতে পারছে না। সে এক মানে খুবই অসহায় পরিস্থিতি। আমি জানি না তাদের শেষ পর্যন্ত কি হয়, তারা কেউ হয়তো পাগল হয়ে যায়, কেউ কি আর ফিরতে পারে আদৌ? মানে ভাবলেই বুক কাঁপে। নিজের চোখে এই সমস্ত মানুষকে দেখে আরও বেশি মনে হলো। এবং ওই যে ডানকি সিনেমাটা হয়েছিল না, ডানকি, ওই শাহরুখ খানের, সেটা যে কতখানি সত্যি, কত মানুষ যে এরকম সমুদ্রে ওই বাংকারের মধ্যে ঢুকে চলে আসে, এরকম আছে। তাছাড়াও আরও অনেক ইন্ডিয়ান আছে, যেমন এই যে আমাদের যিনি ড্রাইভার কাম গাইড, ওই ভদ্রমহিলা, তিনিও সাউথ ইন্ডিয়ান। অনেক সাউথ ইন্ডিয়ানরা ওখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে আছেন, এরকমও আছে। যাই হোক, তো এখন আমরা যে জায়গাটা এসেছি সেইখানে এসে জানতে পারলাম এটা হচ্ছে দুটো নদীর সঙ্গম। এখানটা দেখে এখন বোঝা যাচ্ছে না, কিন্তু একসময় এই দুটো নদী, গোমবক এবং ক্লাং বা ক্লিং, এরকম কোনো নামের দুটো নদী, সেই নদী দুটোর যে কর্দমাক্ত সঙ্গমস্থল, বা দুই নদীর যে সঙ্গমস্থলের যে দোয়াব অঞ্চল, সেটার মানে হচ্ছে কুয়ালালামপুর। হ্যাঁ, তো কুয়ালা মানে হচ্ছে দুইটি নদীর সঙ্গমস্থল, এবং লুম্পুর মানে হচ্ছে কর্দমাক্ত যে জায়গা। অর্থাৎ আমরা বলতে পারি যে দুটো নদীর মধ্যবর্তী বা সঙ্গমস্থলে গজিয়ে ওঠা অববাহিকাই হচ্ছে কুয়ালালামপুর। তো এখানে প্রচুর আমরা গ্রাফিতি দেখতে পেলাম, যে সুন্দর সুন্দর গ্রাফিতি। আমার পার্সোনালি গ্রাফিতি খুব ভালো লাগে। আর এই জায়গাগুলোর দেখুন, আমি যেখানে অ্যারো দিয়েছি, এই যে বড় বড় সব বিল্ডিং, এই বিল্ডিংয়ের বাইরের কাঁচগুলো মোছার জন্য প্রচুর মানুষ, দেখুন পিঁপড়ের মতো লাগছে, তারা এই বাইরে থেকে ঝুলে ঝুলে কাঁচ মুছছে।
তো এখানে এই দেশে এরকম কাজ করার জন্যও বাইরে থেকে অনেক লোক আসে, তো এটাও একটা প্রফেশন। এই যে এত উঁচু উঁচু বিল্ডিং, সেসব বিল্ডিং এর কাঁচ টাচ মোছে, হঠাৎ দেখে খুব মানে অবাক লাগলো, তাই তুলে রাখলাম ভিডিওটা। আর এরপর আমরা একটা চকলেট ফ্যাক্টরিতে এসেছি। এটা অনেক জায়গাতেই থাকে, এখানেও একটা চকলেট ফ্যাক্টরিতে আমাদের নিয়ে আসা হলো। সিটি ট্যুরে এটা ইনক্লুডেড। ও আমি আরেকবার মনে পড়িয়ে দিই যে আমরা This one is the cocoa fruit. Okay. So the seed, this is the seed from inside. ওকে Okay. There's white chocolate and also dark chocolate. White chocolate they also use for cosmetics like lipstick, lip gloss, you know. Okay. And this is dark chocolate. smells Chocolate. If you like it, you must চকলেট কিন্তু কিনবো। Welcome. Yeah, Okay. This one is our best selling chocolate, tiramisu almond white chocolate. আরেকবার আপনাদের মনে পড়িয়ে দিই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু মেক মাই ট্রিপের থ্রু গিয়েছিলাম, কাজেই সমস্ত আমাদের ঘোরা থাকা সব কিছুই কিন্তু মেক মাই ট্রিপের থ্রুই হয়েছে, আমাদের কোনো হেডেক ছিল না। তো এটা হচ্ছে সেই চকলেট ফ্যাক্টরি, এখানে খুব সুন্দর সুন্দর চকলেট পাওয়া যাচ্ছিল, বেশ দামি কিন্তু খুব ভালো খেতে চকলেট। আমরাও নিয়েছিলাম 2-1 প্যাকেট, খুবই সুন্দর। কিছু যেগুলো সব থেকে দামি চকলেট বা যেটা খেলাম, ওই যে দিলেন ভদ্রলোক টিরামিসু চকলেটটা তো খুব ভালো ছিল। ওখান থেকে এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা একই দিনে এরপর আরও অনেকগুলো জায়গায় গেছি, তার মধ্যে এটা হচ্ছে একটা বাটিক ফ্যাক্টরি। এখানে একটা see how they make batik inside. no video, no video inside. No Okay, can. This one how we are doing the batik. No. Now we are using the pen, this one, and then the wax. Do drawing with the wax. And after that we will do the coloring. You see? You do Yes. coloring, and then fix the color. And then after that we will শান্তিনিকেতনে পড়তে আমি নিজের হাতে বাটিক করেছি, কিন্তু আমরা যেরকমভাবে বাটিক করি আর এখানে যেরকমভাবে বাটিক হচ্ছে সেটা একটু আলাদা। আর আমাদের বাটিকে মূলত আলপনা বাটিকটাই বেশি চলে। এখানে দেখলাম পেন্টিংয়ের মতো প্রচুর অ্যাবস্ট্রাক্ট পেন্টিং বা প্রচুর ফুল পাতা ফ্লোরা ফনা এইসব রয়েছে বেশি। বিভিন্ন ধরনের রঙিন রঙিন এই ধরনের পেন্টিংয়ের মতো এদের বাটিক পেন্টিং কালচারটা। আর এরা ওই পেন কলমকারিতে যে ধরনের একটা ধাতব পেন জাতীয় জিনিস ব্যবহার করা হয়, যার মধ্যে কালি দিয়ে করা হয় কাজটা, সেরকম ইনস্ট্রুমেন্ট নিয়ে এরা করছে। আমাদের যেমন তুলির বিশ্বভারতীতে যে আমি যে করেছি সেগুলো হচ্ছে তুলির কাজ করতাম আমরা বি ওয়্যাক্স আর প্যারাফিন ওয়্যাক্স দিয়ে। এখানে আবার দেখলাম বি ওয়্যাক্সের কাজই বেশি, এরা প্যারাফিন ওয়্যাক্সটা কমই করে, একদমই যে করে না তা নয়, কিন্তু খুব কম। আমাদের যেমন প্যারাফিন ওয়্যাক্সের কাজ প্রচুর হয়, বি ওয়্যাক্সের তো হয়ই, সরু তুলির যে কাজটা সেটা বি ওয়্যাক্সের। এছাড়া প্যারাফিন ওয়্যাক্সেরও আমাদের কাজ হয় যেটাতে ক্র্যাক থাকে, এই যে এখানে যেরকম ক্র্যাক রয়েছে। ওই যে বললাম একদম করে না তা নয়, কিন্তু কম করে। আমার তো এসব আর্ট দেখতে খুব ভালো লাগে। তো এখানে এই যে জায়গাটায় বাটিক হচ্ছে সেখানে এত এক্সিবিশন করা রয়েছে এবং অনেক শিল্পীর ছবি রয়েছে, লাইভ কাজ করছেন অনেকে, আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে এখানে ওদের স্টোর আছে, তো এই স্টোরটাতে আর কি আমাদের এরপরে স্টোরে আমরা যাব, সেখানে কিছু কেনাকাটা করা যেতে পারে, যদিও ভীষণ কস্টলি, তাই কিচ্ছু কিনতে পারিনি। কিন্তু এই দোকানটা ঘুরে এই জায়গাটা ঘুরে আমার খুব ভালো লেগেছে। আর এভাবে সামনে থেকে যে কাজটা দেখতে পেলাম, এখানে দেখুন ক্রস স্টিচেরও কাজ রয়েছে, যেরকম আমরাও করে থাকি। আর বাটিকের কাজগুলো একদম অনবদ্য, অনন্য, অন্য রকমের।
আর খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। বিভিন্ন ধরনের রঙের ব্যবহার, এত বেশি রং এখানে রয়েছে, এত বেশি রঙের কাজ আমি তো করিনি, বা আমাদের এখানে এতটা রঙের কাজ হয় না সাধারণত। আর আমাদের বিশ্বভারতীতে কটনের ওপর বাটিকের কাজটাই বেশি হয়, কিন্তু এখানে সিল্কের ওপর বাটিকের কাজটা অনেক বেশি দেখলাম, কটনের ওপর কাজ কম। তো আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আর এখানে দেখলাম যে এরকম টান টান করে কাপড়টা প্রথমে একটা ফ্রেমের মধ্যে আটকে নেওয়া হয়, তারপরে ওই তার মধ্যে বিওয়াক্স দিয়ে ডিজাইন করে নিয়ে বাকি অংশটা ওই যে পেন কলমকারির মতো পেন টাইপের ইনস্ট্রুমেন্ট দিয়ে কালারটা করা হচ্ছে। তো ভীষণ ভালো লাগলো এই পোর্শনটা। তারপর এখান থেকে বেরিয়ে এটার যে দোকানটা সেই অংশটাতে এসেছি। এখানেও প্রচুর বাটিকের জিনিস বিক্রি হচ্ছে, আর এছাড়াও এমনি জিনিসও অনেক বিক্রি হচ্ছে, এমন নয় যে শুধু বাটিকেরই কাজ বিক্রি হচ্ছে, তবে বিভিন্ন ধরনের ওদের বাটিকের কাজ এখানে বিক্রি হচ্ছে, বেশ দামি। আর এছাড়াও রেজিন আর্ট রয়েছে, হ্যান্ডমেড ক্যান্ডেলস রয়েছে, রাশিয়ান ডল রয়েছে, তারপরে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস রয়েছে, এছাড়া বিভিন্ন ফ্লাওয়ার ভাস রয়েছে, উডেন ফ্লাওয়ার ভাস, প্রচুর আর্টিস্টিক জিনিস রয়েছে যেগুলো খুব ভালো লাগছে দেখতে। এছাড়াও ম্যাগনেটস রয়েছে, তারপরে হচ্ছে কিরিং রয়েছে। তো একটু এখানে কস্টলি, এগুলো বাইরে মার্কেটে বা সেন্ট্রাল মল ওদের যে আছে সেখানে একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এইটা হচ্ছে তফাৎ, তবে এই দোকানটা আমার বেশ ভালো লেগেছে, বিশেষ করে এখানে যেহেতু বাটিকের কাজটা দেখতে পেলাম, এটা ভালো লাগলো। তো এই দিনের ট্যুরে আমাদের কিন্তু পেট্রোনাস টুইন টাওয়ার এবং কেএল টাওয়ারও ছিল, এবং পরের দিনও আমরা গিয়েছিলাম। ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এই যে এখানটা আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, আমাদের হোটেল থেকে এই যে মেট্রো লাইন থেকে আমাদের হোটেল অবধি পথটা, এখানে সেই হরেক মালের মতো যে দোকানগুলো রয়েছে, সেই ঘিঞ্জি মতো এই দোকানগুলো এই শেডটার তলায় রয়েছে। আর এই চত্বরেরই লোকজনের হয়তো দোকান হবে। আর এখানে আরেকটা বিশেষত্ব দেখলাম, সেটা হচ্ছে প্রচুর সোনার দোকান। এখানের সোনার দাম আমাদের দেশের থেকে অনেকটাই কম, তাই জন্য এখানে অনেকে হয়তো সোনাদানা কেনেন, তবে কাস্টমসের প্রচুর রুল আছে, সেগুলো না জেনে অন্য দেশ থেকে সোনা কিনে নিয়ে আসা ঠিক নয়। আমরাও সেজন্য সেসব রিস্ক নিইনি। তবে এই দোকানগুলোর সামনে অদ্ভুতভাবে লোক দাঁড়িয়ে থাকে, দোকানের লোক, তারা ডেকে ডেকে দোকানে নিয়ে যায়, আমাদের দোকানে আসুন, এখানে কম দামে এই পাওয়া যাবে, ওই পাওয়া যাবে। এটা তো খুব অবাক লেগেছে আমার। মানে আমাদের দেশে তো খাবার হোটেল বা বিশেষ করে রাস্তার ধারে ছোট ছোট ধাবা হোটেলগুলোতে এরকম লোক ডেকে ডেকে নিয়ে যায়, এরকম যে সোনার দোকানে হতে পারে এটা তো ভাবাই যায় না। আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না, সত্যি সত্যি সোনার দোকান এইভাবে লোকে ডেকে নিয়ে যায়। যাই হোক, এটা আমার খুব অভিনব লেগেছে। তো এই চত্বরটায় প্রচুর সোনার দোকান, ভারতীয়রা যেহেতু সোনা কেনে তাই হয়তো এখানে সোনার দোকানগুলো আছে, এই হোটেলগুলো আছে যেখানে ভারতীয়রা এখানে থাকে। খাবার দাবারগুলো পাওয়া যায় এখানে, ভারতীয় খাবার দাবার, বাংলাদেশিরাও অনেকে থাকে এখানে। আর এই যে বললাম রাত্রিবেলা বেরিয়েছিলাম, ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারটা আমাদের হোটেল থেকে হাঁটা পথ, যদিও একটু ভয় লাগছিল, কারণ হচ্ছে যে আমাদের হোটেলের বাইরের চত্বরটা যেহেতু খুব একটা ভালো না, প্রচুর হোমলেস রয়েছে, তারা কি মানসিক অবস্থায় আছে, তাদের চরিত্র কেমন সেটা তো বুঝতে পারছিলাম না, কিন্তু তাও একটু সাহস করে বেরোলাম, কারণ হচ্ছে যে বেশ জমজমাট একটা জায়গা, প্রচুর লাইটিং। আর এই জায়গাটায় এসে পড়ে মনে হলো যে প্রচুর লোকজন তো এখানে রয়েছে। যাই হোক, তো এটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে আবার কি সুন্দর আলোর ঝর্ণা, কত যে বড়লোক দেশ এটা দেখলেই বুঝতে পারা যায়। আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে কেএল টাওয়ার, কেএল টাওয়ারটা রাত্রেবেলায় রঙিন হয়ে আছে, আরও সুন্দর লাগছে। আর সামনে যে স্ট্রিট লাইট, সেখানে দেখুন জবা ফুল, এই জবা ফুল হচ্ছে ওদের জাতীয় ফুল, তাই জন্য জবা ফুল দিয়ে স্ট্রিট লাইটগুলো সাজানো। এই যে দেশটা কত যে বড়লোক, তাদের যে খনিজ তেল, পাম তেলের যে কত পয়সা, এই দেখলেই বুঝতে পারা যায়। আর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারটা রাত্রেবেলায় ভীষণ সুন্দর লাগছে, ওখানকার লোকজনও বেরিয়েছে তাদের বাচ্চা টাচ্চাদের নিয়ে, সেখানে বেলুন টেলুন বিক্রি হচ্ছে, খাবার বিক্রি হচ্ছে, এইসব। তো এই হলো আমাদের ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার অনেকগুলো ভ্লগ আমরা দিয়েছি পরপর, আপনারা দেখবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে।
আর আলটিমেটলি আমরা ফ্লাইটে চাপলাম। আর ওখানে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া দুটোতেই প্রচুর টার্বুলেন্স ভোগ করতে হয়েছে। ভীষণ মেঘ থাকে, সমুদ্রের ওপরে দ্বীপ অঞ্চল তো আর আমাদের যে পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় এভিয়েশন যে মিস্ট্রি, সেইটার কথা বারবার মনে পড়ে যাচ্ছিল আর ভীষণ ভয় লাগছিল। MH370 ফ্লাইট, যেটা কুয়ালালামপুর থেকে রাত্রেবেলাই ছেড়েছিল এবং তারপর কোথায় হারিয়ে গেছে আজ এতগুলো বছর। বেশ ভয়ই লাগছিল, কিন্তু যাই হোক সুস্থভাবে বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি পৌঁছেই সৌরভ যেটা শুরু করেছে সেটা হচ্ছে, আমি এটা ওকে গিফট করেছিলাম। এটা আমাদের ওর স্টাডিতে লাগানো আছে দেওয়ালে। এই যে দেশগুলো ঘুরেছে সেগুলো পয়সা দিয়ে স্ক্র্যাচ করে সেই দেশটা বের করে আর কি, ম্যাপে সেই জায়গাটা যেটা কভার করা আছে একটা পাতলা আস্তরণে। আর সেই সঙ্গে এই ম্যাপটার একদম নিচের দিকে সারিবদ্ধভাবে সেই দেশের ফ্ল্যাগ আছে, সেগুলো স্ক্র্যাচ করে বার করে। তো এইভাবে কাউন্ট করতে করতে স্বপ্ন হচ্ছে একদিন পুরো আস্তরণ সরিয়ে ফেলবে এবং গোটা পৃথিবীটা কোনোভাবে হয়তো দেখে ফেলতে পারবে, সব দেশ যেতে পারবে। এটাও স্বপ্ন, তবে সব যেতে পারবে না সেটাও জানে, অন্ততপক্ষে যতগুলো যাওয়া যায়। তো এই হলো আমাদের মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার ভিডিও। পরপর অনেকগুলো ভিডিও গেছে, আপনাদের ভালো লাগছে বলেই মনে হচ্ছে। তো যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার।